স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের ধারাবাহিক হামলায় 24 ঘন্টায় আরও 23 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। উপত্যকাটিতে মোট প্রাণহানি 51,000 ছাড়িয়ে গেল। গাজার অধিকাংশ এলাকা এখন ইসরায়েলের জারি করা সরাসরি অবরোধ বা জোরপূর্বক সরিয়ে নেয়ার আওতায় রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে মঙ্গলবার গাজায় অঘোষিত বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিদিনই গাজা উপত্যকায় আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল। 18 মাস ধরে চলা দখলদারদের নির্বিচার হামলায় প্রাণহানি 51,000 ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন 1,16,000-এর বেশি। যদিও স্থানীয় গণমাধ্যম অফিসের সূত্র মতে 61,700 ছাড়িয়ে গেছে নিহতের প্রকৃত সংখ্যা। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু নিখোঁজ মানুষদেরও ধরা হচ্ছে মৃত হিসেবে। এরই মধ্যে জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলিদের দেয়া যুদ্ধবিরতির নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জাতিসংঘ জানিয়েছে উপত্যকাটির অধিকাংশ এলাকা এখন ইসরায়েলের জারি করা সরাসরি অবরোধ বা জোরপূর্বক সরিয়ে নেওয়ার আওতায়। ক্ষীণ হয়ে আসছে ফিলিস্তিনিদের সংকট নিরসনের আশা। 556 দিন পেরিয়ে গেল, কেউ আমাদের কথা ভাবে না, সে আরব, বিদেশি, আমেরিকান অথবা ইসরায়েলি হোক না কেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরাঞ্চলে মঙ্গলবার বিরল সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস আরও আঘাতের শিকার হবে বলে হুমকি দিয়েছেন তিনি। জিম্মিদের মুক্তির বিষয়ে জোর দিচ্ছি এবং যুদ্ধে আমাদের সব উদ্দেশ্য অর্জনের উপর জোর দিচ্ছি আমরা। মঙ্গলবার কুয়েতের আমির শেখ মেশাল আল আহমাদ আল সাবার সাথে দেখা করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরায়েলি জিপি এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়, মানবিক সাহায্যের পূর্ণ সুযোগ এবং আরব পরিকল্পনা অনুসারে পুনর্গঠন শুরু করার প্রয়োজনীয়তার উপর জোর দেন দুই নেতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। মঙ্গলবার এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকাপ। এক বিবৃতিতে তিনি বলেন, যে কোনো চূড়ান্ত সমঝোতার মাধ্যমে এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যা মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করবে, যার অর্থ তেহরানকে অবশ্যই তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা নিয়ে অতিরিক্ত আশাবাদী বা হতাশাবাদী কোনোটাই নন বলে মঙ্গলবার মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আগামী 19 এপ্রিল ওমানের মাস্কাটে আবারও আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র তেহরান। যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেও হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে ইউক্রেন রাশিয়ার। বুধবার ওডেসায় ফের ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। হতাহত হয়েছে অন্তত 3 জন। এরই মধ্যে একাধিক রুশ জ্বালানি স্থাপনায় হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। এদিকে এ সংঘাত শুরুর জন্য ফের ইউক্রেনের প্রেসিডেন্টকেই দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠাকে কঠিন বলেই মন্তব্য করেছেন নেটোর প্রধান। কোনো প্রচেষ্টাতেই থামছে না রাশিয়া ইউক্রেনের সংঘাত। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ। বুধবার ভোরে এবার কৃষ্ণ সাগরের বন্দরনগরী ওডেসায় হামলা চালালো রুশ বাহিনী। তাদের রাতারাতি ড্রোন হামলায় আবাসিক ভবন, গুদাম এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছেন কয়েকজন। মঙ্গলবার শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। একই দিনে ইউক্রেন দাবি করেছে একাধিক রুশ জ্বালানি স্থাপনায় আক্রমণ চালিয়েছে তারা। এদিকে ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য আবারও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই দোষারোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কিও সমান দোষী। আপনি এমন কারো বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন না যে আপনার থেকে 20 গুণ শক্তিশালী, আর তারপর আশা করেন কেউ আপনাকে ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করবে। একই দিনে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে মার্কিন নেতৃত্বে চলমান আলোচনাকে সহজ নয় বলে মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান মার্ক রুট। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের উপর ভয়াবহ রুশ হামলার ধারাবাহিকতারও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত $2,000 কোটি বেশি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই
প্রতিষ্ঠানটির মূল্যবান কর ছাড় সুবিধা বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে প্রাচীন এই মার্কিন বিশ্ববিদ্যালয়কে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া এবং পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা মোকাবিলা করা সম্ভব হবে বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে শুধু ফেডারেল তহবিল স্থগিতেই সীমিত না থেকে হার্ভার্ডের কর ছাড় সুবিধাকে সরাসরি নিশানা করেন ট্রাম্প। এই সুবিধা বাতিল হলে প্রতি বছর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের মধ্যেও বেড়েছে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি। তবুও থেমে নেই ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধ মোকাবেলায় চীনের লড়াই। এই লড়াইয়ে মিত্রদের কাছে টানতে মরিয়া শি জিনপিং সরকার। যদিও শুল্ক নিয়ে সমঝোতার দায় বেইজিংয়ের উপর চাপালেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, বল এখন চীনের কোর্টে। এদিকে আলোচনা সফল না হলে কয়েকশো মার্কিন পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা ফেরার পর থেকেই চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়, আর দুদেশের শুল্ক সংঘাতের আবহে তা তলানিতে ঠেকে। এখন চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির জন্য 145% শুল্ক দিতে হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশের উপর 125% শুল্ক আরোপ করে বেইজিং। এই পরিস্থিতিতেও চীনের অর্থনীতির প্রবৃদ্ধি প্রথম প্রান্তিকে অর্থাৎ বছরের প্রথম 3 মাসে 5.4% বেড়েছে, যা তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একতরফা হুমকি মোকাবেলায় ইউরোপের পর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকেও পাশে থাকার বার্তা দিচ্ছে চীন। এরই অংশ হিসেবে ভিয়েতনামের পর মালয়েশিয়া সফর করছেন শি জিনপিং, যাবেন কম্বোডিয়াতেও। এদিকে শুল্ক যুদ্ধের আবহে ফের চীনকে সমঝোতার পথে হাঁটার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন, এখন যা করার চীনকেই করতে হবে। এই শুল্ক যুদ্ধকে ট্রাম্প প্রশাসনের অপরিপক্ষ বাণিজ্য নীতির বহিঃপ্রকাশ বলছে ইউরোপীয় ইউনিয়ন। সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা সফল না হলে কয়েকশো পণ্যের বেশিরভাগই 25% অতিরিক্ত শুল্কের আওতায় আসবে। আসমাতুলি, নিউজ 24। ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলায় এবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। 25 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হতে পারে বলে জানিয়েছে ভারতের স্পেশাল কোর্ট। দলের 2 জ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে অভিযোগের তালিকা উপস্থাপন করায় বুধবার আর্থিক অপরাধ সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রধান বিরোধী কংগ্রেস দলের কর্মীরা। একই সঙ্গে কংগ্রেসের ওভারসিজ ইউনিটের প্রধান শ্যাম পিত্রোদার নামও রয়েছে চার্জশিটে। গান্ধী পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অর্থ পাচারের অভিযোগের প্রতিবাদ জানালো বিরোধী দলের সদস্যরা। কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ইডি এই অভিযোগপত্র দাখিল করেছিল 9 এপ্রিল। পর্যালোচনার পর তা গ্রহণ করেন বিশেষ বিচারক। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 85,000 ভারতীয়কে ভিসা দিয়েছে শি জিনপিং সরকার। এমনকি ভারতীয়দের প্রতি আরও বেশি চীন ভ্রমণের আহ্বানও জানিয়েছে বেইজিং। জোর দেওয়া হয়েছে দ্রুত ভিসা মঞ্জুর করার বিষয়টিতেও। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ায় ভারতের সাথে সম্পর্কে সহজ করার চেষ্টা করছে চীন। ভারত এবং চীনের কূটনৈতিক সম্পর্ক এখন অনেকটাই উন্নত। দুই দেশের মধ্যে জমে থাকা কালো মেঘও কাটছে, শান্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখাও। এখানেই শেষ নয়, আঞ্চলিক 2 প্রতিবেশীর বৈরিতাও কাটতে শুরু করেছে। ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে প্রতিবেশী চীন। এরই মধ্যে ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর সম্ভাবনাও তৈরি হয়েছে। সেই আবহেই এবার ভিসা তথ্য দিল শি জিনপিং প্রশাসন। জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 85,000 ভারতীয়কে ভিসা দিয়েছে বেইজিং। দেশ দুটির মধ্যে ভ্রমণ সহজ করার জন্য বেইজিং ইতিমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। শিথিল করা হয়েছে কিছু নিয়মও। জোর দেওয়া হয়েছে দ্রুত ভিসা মঞ্জুর করার বিষয়টিও।
ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ভারত এবং চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করেছে। আসমাতুলি, নিউজ 24। এবার আলজেরিয়ার 12 কর্মকর্তাকে দেশ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। পাশাপাশি আলজেরিয়ায় নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নিয়েছে ম্যাক্রো সরকার। মঙ্গলবার এই ঘোষণা দেয় প্যারিস। তার একদিন আগে ফ্রান্সের 12 কূটনৈতিক কর্মকর্তাকে বহিষ্কার করে আলজেরিয়া। 48 ঘন্টার মধ্যে দেয়া হয় দেশ ত্যাগের নির্দেশ। এরই জেরে ফ্রান্স পাল্টা জবাব হিসেবে এই বহিষ্কারাদেশ দেয়। এর আগে ফ্রান্সের রাজনৈতিক শরণার্থী হিসেবে বসবাসরত আলজেরীয় সরকারের কড়া সমালোচক আমির বুকোসকে দেশটি থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় আলজেরিয়ার 3 নাগরিককে গ্রেফতার করে ফরাসি পুলিশ। এতেই ফ্রান্স আলজেরিয়া সম্পর্কে তৈরি হয় টানাপোড়েন। মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে মোহাম্মদ মুইজ্জুর সরকার। মঙ্গলবার এই বিষয়ে একটি আইন পাশ করেছে দেশটি। জানায়, ফিলিস্তিনি নাগরিকদের প্রতি দৃঢ় সংহতি জানিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ সরকার। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি তাণ্ডবে ফুঁসছে গোটা বিশ্ব। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে দেশে দেশে চলছে বিক্ষোভ। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ক্ষুব্ধ দ্বীপরাষ্ট্র মালদ্বীপও, যার জেরে ইসরায়েলি নাগরিকদের তাদের বিলাসবহুল পর্যটন দ্বীপপুঞ্জে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মোহাম্মদ মুইজ্জুর সরকার। এরই মধ্যে এই সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে অনুমোদিত হওয়ার পর তাতে স্বাক্ষরও করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। জানানো হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও গণহত্যা বন্ধের দাবিতে মালদ্বীপ সরকারের দৃঢ় অবস্থানের প্রতিফলন এটি। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলেও জানায় মুইজ্জু প্রশাসন। 1192টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত ছোট ইসলামী প্রজাতন্ত্র মালদ্বীপ। পর্যটন স্বর্গ এই দ্বীপ রাষ্ট্রটিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে 2,14,000 বিদেশি পর্যটকের মধ্যে মাত্র 59 জন ইসরায়েলি গিয়েছিলেন। এবার সেটা বন্ধেও আইন পাশ করা হলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ হলো একটি গুরুত্বপূর্ণ দেশ, যার সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। সেসব মোকাবিলায় জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভ, মার্কিন ব্র্যান্ড কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমেটিক প্রচারণার বিষয় নিয়ে প্রশ্ন করলে এ উত্তর দেন ট্যামি। এছাড়াও ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর ব্যাপারে তিনি বলেন, এই পরোয়ানা বাংলাদেশের আদালতের পক্ষ থেকেই ইস্যু করা হয়েছে, যা একটি স্থানীয় আইনি বিষয়। জানান, বাংলাদেশের জন্য ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।